প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা ক্লাস 11-এর ইতিহাস সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা ইতিহাসের প্রথম যে চ্যাপ্টার আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রি বা ইতিহাস চেতনা, সেই চ্যাপ্টার এর কিছু কিছু টপিক আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা দেখি যে ইতিহাস, এই ইতিহাস হলো একটি গ্রিক শব্দ। এর অর্থ আমরা বলতে পারি অনুসন্ধান, আবিষ্কার, সংবাদ, এই রকম বোঝায়। গ্রিকরা সর্বপ্রথম এই ইতিহাস চর্চা শুরু করেছিলেন। তো এই গ্রিকরা মনে করেন যে ইতিহাস হলো মানবজাতির পূর্ব অভিজ্ঞতার নিখুঁত উদাহরণ। ইতিহাস হলো মানবজাতির পূর্ব অভিজ্ঞতার নিখুঁত উদাহরণ। এর বিশ্বজনীন বা সার্বিক প্রয়োজনীয়তা ও মূল্য আছে। এ প্রসঙ্গে বিখ্যাত ঐতিহাসিক বিউরি তিনি বলেছেন, হিস্ট্রি ইজ সায়েন্স, নো লেস অ্যান্ড নো মোর। অর্থাৎ ইতিহাস হলো একটি বিজ্ঞান, তার বেশিও নয় আবার কমও নয়। অতএব আমরা বলতে পারি যে এই ইতিহাস চর্চার মাধ্যমে আমরা দেখব যে অতীতের বিভিন্ন ঘটনাবলী, সেইগুলো সম্পর্কে আমরা অনুসন্ধান করি বর্তমান এবং ভবিষ্যতের উপর ভিত্তি করে। তো সেই হিসাবে আমরা ইএইচ কার এর একটি কথা এখানে তুলে ধরতে পারি। ইএইচ কার অর্থাৎ ঐতিহাসিক ইএইচ কার তিনি বলছেন যে ইতিহাস হলো ধাঁধার মতো, অর্থাৎ যাকে বলে পাজেল, সেই ধাঁধার মতো। সেই ধাঁধাগুলোকে জুড়ে 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 একটির পর একটি সঠিকভাবে সাজিয়ে সেটাকে সমাধান করতে হয় বা সলভ করতে হয়। তো ঐতিহাসিক প্রত্নতত্ত্ববিদ এরা যারা ইতিহাস সম্পর্কে গবেষণা করেন, তারা প্রত্যেকে এইরকম টুকরো টুকরো ধাঁধাগুলি জুড়ে জুড়ে সামগ্রিক একটা ইতিহাস রচনা করেন। এই কাজটা যদিও সহজ নয়, তবে অসম্ভব নয়। এই প্রসঙ্গে হেনরি ফিরেন তিনি তার বক্তব্য এইভাবে তুলেছেন, আমি পুরাতত্ত্ববিদ নই, পুরাতাত্ত্বিক উপাদান খুঁজে বেড়াই না, আমি ঐতিহাসিক জীবনকে ভালোবাসি এবং জীবনের সন্ধান করি। এক কথায় বলতে পারি যে ইতিহাস হলো মানুষের কথা, জীবনের কথা। এবার আমরা আলোচনা করব ডিভিশন অফ অ্যানসিয়েন্ট পিরিয়ড, অর্থাৎ প্রাচীন যুগের বিভাগগুলি কী কী। সেখানে আমরা দেখব প্রাগৈতিহাসিক যুগ বা প্রি হিস্টোরিক এজ, প্রায় ঐতিহাসিক যুগ, প্রোটো হিস্টোরিক এজ এবং ঐতিহাসিক যুগ বা হিস্টোরিক এজ। তো মানব সভ্যতার যে ইতিহাস, সেখানে সে মানব জীবনের ইতিহাসের উপর ভিত্তি করে ইতিহাসকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে
প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। তাহলে মানবজাতির জীবনধারাকে প্রধানত আমরা 3 ভাগে ভাগ করি ইতিহাসের যুগ হিসাবে: এনসিয়েন্ট, মেডিভেল অ্যান্ড মডার্ন, অর্থাৎ প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগে। তো এখানে আমরা দেখব যে পৃথিবীতে প্রায় আজ থেকে 36 লক্ষ বছর আগে বহু বিবর্তনের মধ্য দিয়ে আধুনিক মানুষের উৎপত্তি হয়, যাদের আমরা বলছি হোমো সেপিয়েন্স। আবার আমরা যদি বলি ভারতের ক্ষেত্রে এই রকম আধুনিক মানুষের উদ্ভব হয় আজ থেকে 5 লক্ষ বছর আগে। এবার এখানে এই মানুষের এই যে আমরা বিভিন্ন যুগ হিসাবে ভাগ করছি, সেখানে প্রধানত আমরা দেখব তাদের ধীরে ধীরে যে বিবর্তন, বিশেষত যে ধরনের তারা হাতিয়ার ব্যবহার করত, যেমন গাছের ডাল, পশুর হাড়, পাথর, পরে ধাতুর ব্যবহার শুরু হয়েছিল, তামার ব্যবহার, ব্রোঞ্জের ব্যবহার। এইভাবে এই যে একটা বিবর্তন মানুষের মধ্যে ঘটেছিল, একদিকে অস্ত্রশস্ত্রের বিবর্তনের সঙ্গে তাদের জীবনযাত্রার বিবর্তন এবং তার সাথে সাথে সাংস্কৃতিক বিবর্তন ঘটেছিল। প্রাচীন যে ইতিহাস বা এনসিয়েন্ট হিস্ট্রি বা এনসিয়েন্ট এজ, সেটা 3 ভাগে বিভক্ত। এর আগেও বলেছি, এক হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ অর্থাৎ প্রি হিস্টোরিক এজ, 2 নাম্বার হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ প্রোটো হিস্টোরিক এজ, এবং ঐতিহাসিক যুগ বা হিস্টোরিক এজ। তো এখানে আমরা পরপর এই 3টি যুগ সম্পর্কে একটু আলোচনা করি। তাহলে প্রথমে প্রি হিস্টোরিক এজ বা প্রাক ঐতিহাসিক যুগ। তাহলে এই প্রাক ঐতিহাসিক যুগ কি? অর্থাৎ মানব সভ্যতার শুরু থেকে আমরা দেখব প্রায় ঐতিহাসিক যুগ, এই যে মধ্যবর্তী সময়, এই সময়কালকে বলা হচ্ছে প্রি হিস্টোরিক এজ। এক কথায় বলা যায় যে যুগের কোনো লিখিত উপাদান ছিল না, সেই সময়কালকে বা সেই যুগকে বলা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ। এবার এই প্রাগৈতিহাসিক যুগ, এই কথাটি প্রথম আমরা দেখব ফরাসি প্রত্নতত্ত্ববিদ পল তুর্নাল, তিনি ফ্রান্সের একটি গুহায় এরকম প্রত্নতাত্ত্বিক উপাদান খুঁজে পাওয়ার পরে 1830 খ্রিস্টাব্দে এই প্রাগৈতিহাসিক কথাটি তিনি প্রথম ব্যবহার করেছিলেন। আবার আমরা দেখব 1851 খ্রিস্টাব্দে ইংরেজ প্রত্নতত্ত্ববিদ ড্যানিয়েল উইলসন, তিনিও একজন ইংরেজ হিসাবে প্রথম এই প্রাগৈতিহাসিক কথাটি ব্যবহার করেছিলেন। এই প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের উপাদান সম্পর্কে যদি আমরা বলি, তাহলে দেখব যে প্রাগৈতিহাসিক যুগের মানুষ লেখাপড়া জানতো না, তা লিখতে জানতো না। তো সেই সময়কার ইতিহাস রচনার উপাদানগুলি কী হবে? বিশেষত আমরা দেখব যে তাদের ব্যবহার্য যেসব সামগ্রী, তাদের বাসস্থান, সেটা হয়তো আজকের মতো যে আমরা ঘর বাড়িতে বসবাস করছি সেই রকম নয়, কোনো গাছের কোঠর বা গুহা এই রকম তাদের বাসস্থান। তারপরে
অস্ত্রশস্ত্র, সে গাছের ডাল হোক বা পাথরের হোক বা পশুর হাড়ের হোক, অস্ত্রশস্ত্র, এই যে বিভিন্ন ব্যবহার্য সামগ্রী, সেই সামগ্রীগুলোকে বা সেই সামগ্রীর উপর ভিত্তি করেই, অর্থাৎ এইসব প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর ভিত্তি করেই সেই সময়কার ইতিহাস রচনা করা হয়। ভারতে আমরা দেখব যে এই প্রাগৈতিহাসিক যুগ, বিশেষত প্রাক হরপ্পা সভ্যতার যে যুগ, অর্থাৎ পূর্ববর্তী হরপ্পা সভ্যতার যে সময়কাল, সেই সময়কালকে আমরা এখানে প্রাগৈতিহাসিক যুগ হিসাবে ধরতে পারি। এই প্রাগৈতিহাসিক যুগকে আমরা 3 ভাগে ভাগ করি। কী? যেহেতু এই সময় বিশেষত পাথরের হাতিয়ার পাওয়া গেছে, সেই পাথরের হাতিয়ারের উপর ভিত্তি করেই এক হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ। প্রাচীন, মধ্য এবং নব্যপ্রস্তর যুগ, এই 3 ভাগে এই সময়ের যুগকে আমরা ভাগ করতে পারি। তাহলে যতটুকু আলোচনা করলাম সেখানের মধ্যে যে মানব সভ্যতার ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায় এই রকম প্রশ্ন হয়, অর্থাৎ প্রাচীন, মধ্য, আধুনিক, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। আবার শর্ট প্রশ্ন হয় যে প্রাচীন যুগকে কয় ভাগে ভাগ করা যায়, সেখানে আমরা দেখব 3 ভাগে: প্রাগৈতিহাসিক যুগ, প্রায় ঐতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগ। আবার প্রাগৈতিহাসিক যুগকে কী ভাগে ভাগ করা যায়? প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ বা নতুন পাথরের যুগ। এবার আমরা আলোচনা করব প্রোটো হিস্ট্রিক এজ বা প্রায় ঐতিহাসিক যুগ। প্রায় ঐতিহাসিক যুগ বলতে কি বোঝাবে বা কাকে বলা হবে? অর্থাৎ যে সময়কালে লিপির আবিষ্কৃত হয়েছে অথচ সেটা পাঠ্যোদ্ধার সম্ভব হয়নি। অর্থাৎ মানুষ যে সময় লিখতে শিখেছিল কিন্তু সেই লেখাগুলোর পাঠ উদ্ধার করা সম্ভব হয়নি, এই রকম যে সময়কাল, সেই সময়কালকে আমরা প্রায় ঐতিহাসিক যুগ বলবো। মানুষ লিখতে শিখেছিল কিন্তু যে লেখাগুলো তাদের ছিল সেই লেখাগুলো পাঠোদ্ধার সম্ভব হয়নি। তো এই সময়কাল হচ্ছে আমরা বলতে পারি প্রায় ঐতিহাসিক যুগ। যেমন আমরা দেখব আমাদের দেশের হরপ্পা সভ্যতা অর্থাৎ সিন্ধু লিপি পাঠোদ্ধার এখনও সম্ভব হয়নি। তো এই সিন্ধু সভ্যতাকে আমরা বলতে পারি প্রায় ঐতিহাসিক সভ্যতা। তাহলে প্রায় ঐতিহাসিক সভ্যতার একটি উদাহরণ ভারতের সিন্ধু সভ্যতা। প্রায় ঐতিহাসিক যুগের সময়কাল, এখানে অনেক ঐতিহাসিক এবং প্রত্নতত্ত্ববিদ এরা এই সময়কালকে লিপির ওপর ভিত্তি করে বিভাজন করতে চান না। ঐতিহাসিকরা অনুধাবন করেছেন যে তাম্র এবং ব্রোঞ্জ যুগের উত্তীর্ণ হওয়ার আগেই, তাম্রযুগের পরবর্তী সময়ে যে লৌহ যুগের সূচনা হয়, এই সময়কালকে বা ব্রোঞ্জ যুগের পরবর্তী সময়ে লৌহ যুগে উত্তীর্ণ হওয়ার যে সময়কাল, সেই সময়কালকে প্রত্নতত্ত্ববিদ এবং ঐতিহাসিকরা অনেকেই এই প্রায় ঐতিহাসিক যুগ হিসাবে ধরে নিচ্ছেন। তারা বিশেষত এখানে যে লিপির ব্যবহার, যেহেতু তা পাঠোদ্ধার সম্ভব হয়নি, তার বদলে তারা এই অস্ত্রশস্ত্রের ব্যবহার বা ধাতুর ব্যবহারের গুরুত্বের উপর নির্ভর করেই তাম্র ব্রোঞ্জ যুগের
থেকে লৌহ যুগের উত্তীর্ণ হওয়ার সময়কালকেই প্রায় ঐতিহাসিক যুগ হিসাবে বর্ণনা করছেন। এই ধাতুর উপর বা ধাতু বিজ্ঞানের উপর নির্ভর করে অনেক ঐতিহাসিক এই যুগ নির্ণয়কে বড় সমস্যা হিসাবে দেখছেন। তার কারণ আমরা দেখব, যদি আমাদের দেশের অর্থাৎ ভারতের এই প্রায় ঐতিহাসিক যুগ সম্পর্কে আলোচনা করা হয়, তাহলে আমরা দেখব যে উত্তর ভারতে এক্ষেত্রে আমরা দেখব প্রস্তর যুগ, তাম্রব্রোঞ্জ যুগ এবং লৌহ যুগ এর সূচনা পরপর হয়েছিল। কিন্তু দক্ষিণ ভারতের ক্ষেত্রে আমরা দেখব প্রস্তর যুগের পরেই লৌহ যুগের সূচনা হয়। সেখানে তাম্র ব্রোঞ্জ যুগের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আবার ইউরোপের ক্ষেত্রে আমরা দেখব যে কালক্রমে প্রস্তর যুগের পরবর্তী সময়ে তাম্র এবং তাম্র ব্রোঞ্জ যুগের পরেই লৌহ যুগের সূচনা হয়। এই হিসাবেও আমরা বলতে পারি যে এক্ষেত্রেও দুই ধরনের মতবাদ আছে। কোনো কোনো ঐতিহাসিক এবং প্রত্নতত্ত্ববিদ মেনে নিচ্ছেন যে লিপির বদলে বিভিন্ন ধাতুর ব্যবহারের উপর ভিত্তি করে এই যুগের কাল নির্ণয়। আবার কিছু ঐতিহাসিক ও প্রত্নতত্ত্ববিদ তারা এটাকে সমস্যা হিসাবে ধরছেন। এরপরে আমরা আলোচনা করব ঐতিহাসিক যুগ। এটা খুব সহজ। ঐতিহাসিক যুগ অর্থাৎ যে সময় আমরা দেখব যে মানুষ লিখতে পড়তে শিখেছিল, অর্থাৎ যে লেখাগুলো তাদের ছিল সেই লেখাগুলো পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে। এই যুগের সময়কাল কিন্তু একই ছিল না। মিশর এবং মেসোপটেমিয়া আমরা দেখব 3000 খ্রিস্টপূর্বাব্দে তাদের লিপি উৎকীর্ণ করেছিল এবং সেই লিপি পরবর্তী সময়ে পাঠোদ্ধার সম্ভব হয়। এবং তারই সমসাময়িক সিন্ধু লিপি যেহেতু পাঠোদ্ধার সম্ভব হয়নি, সেটা প্রায় ঐতিহাসিক যুগে আমরা সেটাকে গণনা করি বা চলে যায়। তো এই হিসাবে বলা যেতে পারে যে মিশরের এবং মেসোপটেমিয়ান যে লিপি, সেই লিপিগুলো হচ্ছে ঐতিহাসিক যুগের দৃষ্টান্ত। এক্ষেত্রে আমরা দেখব যে প্রাচীনকালের যে রাজন্যবর্গ তাদের দলিল, দস্তাবেজ এইগুলি তারা বিভিন্ন জায়গায় ঈর্ণ করে রাখতেন বা খোদাই করে রাখতেন। তেমনি ভারতের ক্ষেত্রেও আমরা দেখব এই সময় যেহেতু সিন্ধু লিপির পাঠোদ্ধার সম্ভব হয়নি, তার পরবর্তী সময় বিশেষত আমরা দেখব মৌর্য সম্রাট অশোক প্রায় 260 খ্রিস্টপূর্বাব্দে তিনি বিভিন্ন জায়গায় পাহাড়ের গায়ে বা স্তম্ভের গায়ে তার উপদেশ বলি বা আদেশ বলি তিনি খোদাই করে রেখেছিলেন। অনেকে এই মৌর্য সম্রাট অশোকের যে উৎকীর্ণ লিপিগুলো, সেই লিপিগুলোকে প্রাচীন বললেও পরবর্তী সময়ে মতভেদ দেখা গেছে। কীরকম সেখানে আমরা দেখব পরবর্তী সময়েই আবার খ্রিস্টীয় 5ম শতকের পরবর্তী সময় 6ষ্ঠ শতকে সেখানে বৌদ্ধ এবং জৈন ধর্মীয় গ্রন্থ রচিত হয়। আবার কোনো কোনো ঐতিহাসিক সহগর লিপিকে প্রাচীনতম লিপি হিসাবে বর্ণনা করেছেন। তার কারণ হচ্ছে এই লিপি মৌর্য সম্রাট অশোকেরও প্রায় 50 বছর পূর্বে রচিত হয়েছিল। আবার পরবর্তী সময় পাণিনির ব্যাকরণ গ্রন্থ, এই গ্রন্থটিও উল্লেখযোগ্য প্রামাণ্য একটি গ্রন্থ ঐতিহাসিক যুগের। এবং এই গ্রন্থের উপর ভিত্তি করেই অনেক ঐতিহাসিক বলেছেন যে এই গ্রন্থটি নিশ্চয়ই অনেক পূর্বে রচিত হয়নি।
খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের সমসাময়িকই রচিত হয়েছে। তাহলে এখানে আমরা আলোচনা করলাম আমাদের প্রথম যে চ্যাপ্টার ইতিহাস চেতনা, সেখানে যেসব শর্ট প্রশ্নগুলো হবে সেই শর্ট প্রশ্নগুলো তোমরা করবে এবং এই ভিডিওটি দেখবে, দেখে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যদি কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে।